আজকের লেকচারে আমরা এলসিফ স্টেটমেন্টটা কিভাবে কাজ করব সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেটা কিন্তু আমরা ডিল করব এই লেকচারে উইথ দ্য প্র্যাকটিক্যাল। কিন্তু জিনিসটাকে আমরা ধরে ধরে বুঝবো। একটা কথাই বলবো, যারা এর আগের লেকচারে তোমরা ইফেলস স্টেটমেন্ট এলসিফ দেখছি, ইফেলস স্টেটমেন্ট যারা কনসেপ্টটা এখনো খুব ভালো করে জানো না, আমি আই বাটনে এই ভিডিওর আই বাটনে ওই লিঙ্কটা প্রোভাইড করে দেবো। প্লাস তোমাদের রিলেশনাল অপারেটরস কি করে কাজ করে, লজিক্যাল অপারেটরস কি করে কাজ করে, এইগুলোর কনসেপ্ট কিন্তু তোমাদের খুব ভালো করে জানা উচিত। যারা জানো না এগুলো কিন্তু ডিল করো। প্লাস বেসিক এই যে ইফ এলস বা এলসিফ এই স্টেটমেন্টগুলোকে বলা হয় কন্ডিশনাল স্টেটমেন্ট, তারও যে বেসিক ইন্ট্রোডাকশনটাও আমি অলরেডি আগের লেকচারে পড়িয়েছি, অলরেডি প্লেলিস্টে অ্যাভেলেবেল আছে, ওটাও তোমরা একবার দেখে নিতে পারো। এই জিনিসগুলো দেখা মানে তোমরা রেডি টু গো, মানে তোমরা জিনিসটা একদম বেস থেকে তোমাদের ক্লিয়ার রয়েছে। আমরা তাহলে এই কনসেপ্টটা খুব স্মুথলি বুঝতে পারবো। তো লাস্ট লেকচারে আমি একটা কথা বলেছিলাম, যদি দুটো আমাদের চয়েস থাকে বা ডিসিশনে আমাদের দুখানা প্ল্যান থাকে বা দুটো চয়েস বলতে পারো, তখন আমরা ইফ এলস স্টেটমেন্ট দিয়ে আমাদের কাজ হয়ে যায়। বাট যদি মোর দ্যান টু চয়েস হয়ে যায়, চয়েস বলতে পারো বা বলতে পারো মোর দ্যান টু কন্ডিশনও বলতে পারো, গল্পটা একই ব্যাপার। যে যদি আমাদের দুয়ের অধিক, যেরকম আগের লেকচারে যারা দেখেছিলে যে মানে ভোটিং এলিজিবিলিটি সিস্টেম আমি ওখানে ডিজাইন করেছিলাম, যেখানে 18 এর থেকে বড় হলে তুমি বলবে এলিজিবল ফর ভোটিং, আর না হলে বলবে নট এলিজিবল। দেখো দুটোই চয়েস ছিল তোমার কাছে, হয় এলিজিবল, হ্যাঁ নট এলিজিবল। বাট যদি তোমার মোর দ্যান টু হয়ে যায়, যেরকম আমি এখানে একটা প্রবলেম নিয়ে প্রথমে ডিল করাই, তারপর এটা সলিউশনের দিকে যাব। ধরে নাও তোমাদের যে মার্কস, তোমরা যখন ক্লাস 10-এ যখন পরীক্ষা দিয়েছো, তার বিনিময়ে তোমরা একটা মার্কস পেয়েছো, সে তোমরা মাধ্যমিক বোর্ড থেকে বিলং করো কি আইসিসি বোর্ড থেকে বিলং করো কি সিবিএসই বোর্ড থেকে বিলং করো, তো সেই মার্কসের ভ্যালুর হিসাবে তোমার কিন্তু তোমাকে স্ট্রিম দেওয়া হয়। আমি জাস্ট হাইপোথেটিক্যাল তোমাদের জিনিসটা বোঝাচ্ছি। ধরো তোমাদের মার্কসের ভ্যালু যদি 90 থেকে বেশি হয়ে যায় বা ইকুয়াল টু 90 থাকে, বেশি বা ইকুয়াল টু, তোমাকে সায়েন্স স্ট্রিম অ্যালট করে দেওয়া হবে। যদি ধরে নাও মার্কসের ভ্যালু তোমার 60 থেকে বেশি অ্যান্ড তোমাদের মার্কসের ভ্যালু ধরে নাও আমাদের 90 থেকে কম, মানে লেস দ্যান 90 যদি হয়, তখন তোমাকে এর মধ্যে বিলং করলে তোমাকে কমার্স স্ট্রিম অ্যালট করা হবে। আর যদি তোমাদের মার্কসের ভ্যালু 40 থেকে বেশি অ্যান্ড তোমাদের মার্কসের ভ্যালু 60 থেকে কম, তখন তোমাদের আর্টস অ্যালট করা হবে। আর না হলে যদি তোমার মার্কসের ভ্যালু 40 থেকেও কমে যায়, লেস দ্যান 40 হয়ে যায়, তাহলে তুমি কিন্তু ফেল। এরকম ধরনের যদি কোনো গল্প থাকে, ভালো করে দেখে রাখো, ক্লাস 10-এর তুমি যা মার্কস পাবে তার ভিত্তিতে এই ডিসিশনগুলো না হচ্ছে। যদি তুমি 90 থেকে বেশি পাও, তোমাকে সায়েন্স দিয়ে দেওয়া হবে। 60 এবং 90-এর মাঝখানে পেলে কমার্স পাবে, 40 এবং 60-এর মাঝখানে পেলে আর্টস পাবে, 40-এর কম হয়ে গেলে ফেল। এরকম ধরনের যদি সিস্টেমকে ডিজাইন করতে হয়, তখন তোকে এখানে আমাদের চয়েস কিন্তু 3টে হয়ে গেল, মানে 4টে চয়েস। সায়েন্স আছে, একটা চয়েস আছে, কমার্স একটা চয়েস আছে, আর্টস একটা চয়েস আছে, এবং ফেলও কিন্তু ওয়ান কাইন্ড অফ আ লাস্ট ক্রাইটেরিয়া বলতে পারো, যে তুমি ফেলও করতে পারো, ওটা ওয়ান কাইন্ড অফ চয়েস। 4টে চয়েস। যখনই 2-এর বেশি হয়ে যাবে, 4 তো ছেড়ে দাও, 2-এর বেশি যখনই হয়ে যাবে, তখনই আমাদের এলসিফ গল্পটাকে আনতে হবে। এলসিফ গল্পটা কিভাবে আমাদের এখানে সাহায্য করছে বা কিভাবে কাজ করবে, আমি এর সিনট্যাক্সটা লিখলেই তোমরা বুঝতে পারবে। প্রথমে সিনট্যাক্সটা লিখেই তাহলে তোমরা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো সিনট্যাক্সটা আমি স্ক্রিনে লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ। এই সিনট্যাক্সটাকে ভালো করে বুঝবো, তাহলেই আমাদের আইডিয়াগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি প্রথমে লিখে দেখো, প্রথমে তুমি যতই তুমি এলসিফ গল্প রাখো না কেন, প্রথমে তোমাকে ইফ লিখতেই হবে, ঠিক আছে? এটা তোমাদের সিনট্যাক্স উপরে দেখতে পাচ্ছ, হাইলাইট করলাম। প্রথমে হচ্ছে ইফ। ইফ দিয়ে তুমি কন্ডিশন দাও, মানে ফার্স্ট যে কন্ডিশন দেখতে পাচ্ছ m গ্রেটার দ্যান 90, সবসময় এটা এখানে রাখা হবে। মানে প্রথম যে সিনারিওটা রয়েছে সেটা প্রথম এই কন্ডিশনে তুমি প্রোভাইড করলে, যদি এই কন্ডিশনের ভ্যালু ট্রু হয়ে যায়, তাহলে তো কোনো অসুবিধা নেই, তলায় দেখবে না। জাস্ট এই ঢুকের যে ওয়ার্কিংটা আছে, ইফের ওয়ার্কিং, যেটা আমরা লাস্ট লেকচারেও দেখেছি, এক্সিকিউট করে নেবে। এইবার যদি ধরে নাও এই ইফের ওয়ার্কিংটা ফলস হয়, মানে এই ফলস হয়ে যায়, তখন আমাদের এই তলায়, ইফের তলায় কিন্তু এলস না লিখে আমরা এলস ইফ কথাটা কিন্তু এখানে লিখেছি, ভালো করে দেখো, ঠিক আছে? ইফের তলায় আমাদের এলস ইফ, আর যদি ফলস হয়ে যায়, তাহলে আমাদের এলস ইফের কন্ডিশনটা কিন্তু এক্সিকিউট হবে, মানে কন্ডিশনটাকে এক্সিকিউট করা হলো। যদি এলস ইফের কন্ডিশন ট্রু হয়ে যায়, তাহলে এই এলস ইফে ঢুকে যাবে। কি বললাম বুঝতে পেরেছো? আর যদি ফলস হয়, তারপরে যেটা তুমি লিখবে এলসিফটা, সেটাই ঢুকবে। আমি আর তলায় লিখিনি, কারণ তোমরা অজস্র
এলসি ইউজ লিখতে পারো অ্যাকর্ডিং টু ইউর গিভেন কন্ডিশন ইন দ্য প্রবলেম। তোমার প্রবলেমে যেরকম ধরনের, এখানে 3টে আছে, তোমাদের 4টে টোটাল মানে আমাদের সিনারিও রয়েছে। তো প্রথমটা তো ইফে লিখবে, দ্বিতীয় দুটো তোমার লিখতে হবে হচ্ছে এলস ইফে লিখতে হবে, এখানে আরেকটা এলস ইফ লিখতে হতো। কি বললাম বুঝতে পেরেছো? তার মানে এই কন্ডিশনের জন্য এখানে তোমাকে আরেকটা কিন্তু এলস ইফ স্টেটমেন্ট থাকবে। যতগুলো এরকম দেখো, এখানে তো 4টে আছে, তো অত তো লেখা যাবে না, তাহলে ভাববে এখানে 4টে লিখতে পারো, তা না। তোমার প্রথমটা হচ্ছে ইফ, তাহলে ফার্স্টেরটা দেখো ম্যাপিং হয়ে গেল ইফের সাথে। সেকেন্ড অনওয়ার্ডস লাস্টেরটা ছেড়ে দাও। সেকেন্ড অনওয়ার্ডস, আমি এখানে একটা ব্র্যাকেটিং করছি, সেকেন্ড অনওয়ার্ডস লাস্টেরটা ছেড়ে দিয়ে যতগুলো তোমার কন্ডিশন থাকবে প্রবলেমে ততগুলো এলসিফ তোমাকে ডিজাইন করতে হবে। এলসিফ কন্ডিশন করে লাস্টের যে কন্ডিশনটা চলে যাবে এলসের জন্য, ঠিক আছে? লাস্টে যে কন্ডিশন থাকবে সেটা আমি এলস এর জন্য কিন্তু রেখে দেবো। এই হচ্ছে বেসিক ওয়ার্কিং প্রিন্সিপাল বলতে পারো। এইভাবে তুমি সিনট্যাক্স ডিজাইন করতে পারো। এইবার তো ক্লিয়ার তো মোটামুটি তোমাদের হয়েছে যে এলসিফ এর কন্ডিশন, ফার্স্ট এলসিফ এর কন্ডিশন ফলস হলে সেকেন্ড এলসিফ এর কন্ডিশন যদি ফলস হয় তাহলে লাস্টে গিয়ে তোমার এলস এর যে ওয়ার্কিংটা সেটা কিন্তু এক্সিকিউট হবে। এবার ডিপেন্ড করবে তোমার কোন এলসিফ এর কন্ডিশন চলবে। আর যদি কোনো এলসিফ কোনো ইফের যদি কন্ডিশন স্যাটিসফাই না করে, সবগুলো ফলস হয়ে যাওয়া মানে তোমার এলসে গিয়ে কিন্তু তোমাদের এই গল্পটা কিন্তু এক্সিকিউট হবে। এই ছিল হচ্ছে বেসিক আইডিয়া। এখান থেকে আর কোনো ব্যাপার নেই, এইভাবে কিন্তু আমরা ডিল করতে পারি। কিসের ডিল করলাম? এখানে যদি আমাদের মোর দ্যান 2 যদি চয়েস থাকে, তাহলে কিন্তু আমরা এলসিফ স্টেটমেন্টের সাহায্যে এটাকে আমাদের পুরো প্রোগ্রামকে কন্ডিশন দিতে হবে। মানে ডিসিশন যে নেবে, যদি দুটোর ডিসিশন নিতে হয় তাহলে কোনো অসুবিধা নেই, ইফ আর এলসে হয়ে যাবে। 2-এর বেশি চয়েস হয়ে গেলে তখন আমাদের এলসিফ দিয়ে কিন্তু ওই চয়েসগুলোকে দিতে হবে, ঠিক আছে? তাহলে এই প্রোগ্রাম আমাদের মাল্টি চয়েস আমাদের এক্সিকিউশন করতে হবে। দেখো এখানে 4খানা চয়েস পাবে, সায়েন্স হতে পারে, কমার্স হতে পারে, আর্টস হতে পারে এবং ফেল হতে পারে। 4টে চয়েস কিন্তু রয়েছে আমার কাছে। তো 4 রকম চয়েস দেওয়ার জন্য দেখো ইফ এলস হয়ে গেল, আর এলসিফ দিয়ে আমরা বাদ বাকি মাঝখানে যতগুলো থাকবে মানে দেখো ক্লিয়ার হয়ে গেল। যদি এখানে 4টে আছে ধরে নাও, তো 4টের মধ্যে যেটা বললাম প্রথমেরটা মানে ফার্স্ট আর লাস্টকে বাদ দিয়ে দাও, ঠিক আছে? আর মাঝখানে মিডিলে যতগুলো থাকুক না কেন, যতগুলো কন্ডিশন থাকুক না কেন, সেগুলো সবই কিন্তু এলস ইফের মধ্যেই তোমার দিতে হবে। ফার্স্ট সবসময় ইফে যাবে, লাস্ট সবসময় এলসে যাবে। এই স্ট্রাকচারেই তোমরা কিন্তু প্রোগ্রামটা তৈরি করবে। সবসময় মাথায় রাখবে, তোমরা দেখে নেবে এরকম ধরনের প্রবলেম প্রচুর আসবে। একটা প্রবলেম আমি এই যে কন্ডিশনাল স্টেটমেন্ট যখন এই লেকচার সিরিজটা শেষ হতে যাবে তখন আমি একটা প্রবলেম করাবো, ফোন বিল ক্যালকুলেশন, ঠিক আছে? কি ইলেকট্রিক বিল, দুটোর মধ্যে যে কোনো একটি করাবো, তখন তোমার দেখাবো এরকম ধরনের প্রবলেম কি করে আমাদের ডিল করতে হয়, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এখান থেকে একটা আইডিয়া আমরা ক্লিয়ার করলাম। এটা প্র্যাকটিক্যাল স্ক্রিনে গিয়ে যে সিনট্যাক্সটা বুঝলাম, এই প্রবলেমটা যেটা আমি এখানে স্ক্রিনে লিখেছি, এই প্রবলেমটারই আমি কোডটা আমি অলরেডি প্র্যাকটিক্যালে করে রেখেছি, তোমাদের জাস্ট দেখাবো। যেখান থেকে তোমরা এই প্রবলেমটাকে বলা হয় স্ট্রিম সিলেকশন প্রবলেম। কি বলা হয়? স্ট্রিম সিলেকশন প্রবলেম। সেটাই তোমরা গিয়ে দেখবে যে এই জিনিসটা কি করে আমরা ওখানে প্র্যাকটিক্যালি কোড করে জিনিসটাকে রেখেছি। তো প্র্যাকটিক্যাল স্ক্রিনে আমরা চলে এসেছি। প্রবলেমটাকে বোঝার আগে একটা জিনিসই তোমাদের রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলে নতুন বা এখনো সাবস্ক্রাইব করোনি, দয়া করে তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও। আর যদি এই ভিডিও থেকে তোমরা মনে হয় কিছু একটি ইউজফুল ইনফরমেশন বা কনসেপ্টটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো, তাহলে ভিডিওটা একবার লাইক করে দিও। আর লাস্ট অফ অল, তোমরা কোন কলেজ বা ইউনিভার্সিটি থেকে এই ভিডিওটা দেখছো আমাদের একবার কমেন্টে একবার তোমরা লিখে জানাও, বা কোনো ডাউট থাকলেও তোমরা লিখে জানাতে পারো। অবভিয়াসলি আমরা সেখান থেকে কোনো না কোনো যদি প্রবলেম হয় আমরা নিশ্চয়ই তোমাদের কিন্তু সাপোর্ট করার জন্য এখানে রয়েছি। তো যাই হোক, শুরু করি। এই স্ট্রিম সিলেকশন প্রবলেমটা কি করে ডিল করব। দেখো প্রথমে উপর দিকগুলো কিছু বললাম না, মোটামুটি তো এইগুলো জানোই, এটা নিয়ে কোনো কথা বলবো না। এবার আমরা এখানে কি লিখলাম, ইন্ট মার্কস, এন্টার দ্য মার্কস। আর মার্কসটাকে আমরা ইনপুট করে নিলাম ইউজারের থেকে। আমি ওখানে 90 বলেছিলাম, এখানে কন্ডিশনে 80 রেখেছি, গল্পটা কোনো ব্যাপার না। যদি তোমাদের মার্কসটা যদি অ্যাকচুয়ালি তাই হওয়া উচিত, 80 to 100 সবসময় আমরা সায়েন্স আমরা বিলং করাই, মানে 80 থেকে 100-এর মধ্যে কেউ মার্কস পাওয়া মানে তুমি সায়েন্স পেয়ে গেলে। দেখো এখানে গ্রেটার দ্যান ইকুয়াল টু 80, মানে আমরা ধরে নিলাম মার্কস যে ইনপুট করছে সে 100-এর মধ্যেই করবে, 100-এর বাইরে যাবে না, এটা আমি ধরে নিচ্ছি। তাহলে তাকে আমি সায়েন্স সে স্ট্রিম পাবে। এবার এলসিফ দেখো পরের সেগমেন্টে ভালো করে দেখলে বুঝতে পারবে। দেখো মার্কস গ্রেটার দ্যান 60 অ্যান্ড মার্কস লেস দ্যান 80। অ্যান্ডটা কেন দিচ্ছি? এটা রেঞ্জ তৈরি করে দিচ্ছি। 60-এর থেকে বেশি বা 60 ইকুয়াল টু 60
এখানে ইনক্লুড রয়েছে, আর লেস দ্যান 80 মানে হচ্ছে 80টাকে বাদ দিয়ে দিলাম 79 অবধি, মানে 60 থেকে 79-এর মধ্যে যারা মার্কস পাবে। অ্যান্ডটা কেন দিয়েছে ক্লিয়ার হয়েছে। অ্যান্ড মানে হচ্ছে উইদিন, অ্যান্ড দিয়ে আমরা এরকম একটা রেঞ্জ তৈরি করতে পারি যে 60 থেকে 80-র মধ্যে, 60কে ইনক্লুডেড রাখলাম, 80কে এক্সক্লুড করে, মানে 79-এর মধ্যে যারা মার্কস পাবে তাদেরকে কমার্স দিয়ে দেওয়া হবে। আর পরের সেগমেন্টে দেখতে পাচ্ছ এলসিএফ দিয়ে গ্রেটার দ্যান ইকুয়াল টু 40, মানে 40-র থেকে বেশি 60-র থেকে কম, 40 ইকুয়াল বা 40-র থেকে বেশি আর থেকে কম, এই রেঞ্জের মধ্যে যারা মার্কস পাবে তাদেরকে আমাদের আর্টস অ্যালট করে দেওয়া হবে। আর এরকম ধরনের 3টে কন্ডিশনই যখন ফলস খেয়ে চলে এসছে লাস্ট সেগমেন্ট, তার মানে ও 40-র নিচে মার্কস পেয়েছে ধরে নিলাম, আর কন্ডিশন দেবো না। এলসে গিয়ে এলস কখনো কন্ডিশন নেয় না, এটা লাস্ট ভিডিওতে আমি বলেছি। ইফ কন্ডিশন নেয়, এলস ইফ কন্ডিশন নেয়, বাট এলস কিন্তু কখনো, মানে এটা লাস্ট, মানে আর কোনো অন্তিম শেষ ইচ্ছা, মানে এগুলো না হলে তোমার লাস্ট এই জায়গায় চলে আসলাম, মানে তুমি ফেল করে গেছো, এখানে আর কোনো কন্ডিশন তোমার দেওয়ার দরকার নেই। এলস কখনো কন্ডিশন কিন্তু নেয় না। তো এই ছিল পুরো গল্পর প্রোগ্রামটা দেখিয়ে দিলাম। এবার আমরা সিম্পল এটাকে একবার চালাবো, চালিয়ে আমরা মার্কসটাকে ইনপুট করব, দেখলে আমাদের রান করে গেছে। ধরে নাও আমি এখানে সিম্পল কথা বলছি 69 দিলাম, তো অবভিয়াসলি ইউ উইল গেট কমার্স। তুমি যেরকম এখানে দেবে সেরকম এখান থেকে কিন্তু তুমি পাবে। ধরে নাও আমি যদি 85 দিতাম, ফের চালালাম, 85 দিলে আমি পেতাম সায়েন্স। সেরকম তুমি যদি 40 থেকে 60-র ভিতরে যে কোনো একটি নাম্বার দাও, কোনো অসুবিধা নেই, 59 বা 58 আমি ধরে নাও দিলাম, আমি পাবো আর্টস পেয়ে যাবো, দেখতে পাচ্ছ স্ক্রিনে। আর যদি 40-র কম যদি কোনো নাম্বার তুমি পাও, সেটাকে আমরা সিম্পলি এটাকে বলে দেওয়া হবে এটা ফেল। ধরো 35 দিলাম, এটা ফেল চলে যাবো। 4টে কন্ডিশনই, 4টে চয়েসই চালিয়ে দেখালাম যে সবগুলো চয়েস তোমাদের চলবে। এটাকে এই ইফ এলস এলসিফকে আমরা আরেকটা নামে চিনি, এটাকে বলা হয় ইফ এলস ল্যাডারও বলা হয়। কি বললাম? ল্যাডার। দেখো সিঁড়ির মতন, দেখো দেখলে বুঝতে পারবে, ইফ তারপরে এলসিফ তারপরে এলসিফ তারপরে এলস, এটা ল্যাডার একটা ওয়ান কাইন্ড অফ সিঁড়ির মতন। এটাকে অনেক সময় অনেক বইতে অনেক ডকুমেন্টসে এটাকে বলা হয়েছে ইফ এলস ল্যাডার। জাস্ট তোমাদের নামটাকে একটু পরিচয় করিয়ে দিলাম। এটাকে অ্যাকচুয়ালি এলসিফ কিভাবে লিখতে হয় এটা শিখলাম, প্লাস এটাকে বলা ইফ এলস ল্যাডারও আমরা বলে এটাকে চিনি। নেক্সট লেকচারে আমরা নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট কনসেপ্টটাকে ডিল করব। আশা করি তোমরা এখান থেকে কিভাবে এলসিফ লিখতে হবে, কোন ধরনের প্রবলেমে এলসিফ কিভাবে ডিজাইন করতে হবে, আশা করি তোমরা এখান থেকে আমি তোমাদের এই কনসেপ্টগুলোকে ক্লিয়ার করতে পেরেছি।